হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কালকেই জামা প্যান্টগুলো কেচেছিলাম, তো মায়ের ওখান থেকে আসার পর কেচেছিলাম, তো শুকনো প্রায় হয়ে গিয়েছিল। দুপুরবেলা খুব ঘুম পাচ্ছিল না, আর কি করেছিলাম, এই জিন্সের প্যান্ট যে কটা আর কি একটু ভিজে ভিজে ছিল সেগুলো বাইরে মিলে আর ঘরে কপার দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে কি বৃষ্টি, সব জামা প্যান্ট ভিজে গিয়েছিল। তো আবার আমি ঘুম থেকে উঠে তখন প্রায় ভিজেই গেছে, তারপরে আমার ঘুমটা ভেঙেছে। উঠে আর কি তুলে আবার সব দালানে মিলে দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত কিছু শুকনো হয়নি, তো তাই আবার রোদ্দুরে বাইরে বার করে দিলাম। তো এখন আপাতত রোদ্দুর আছে, মাঝে মধ্যে আবার মেঘলা হচ্ছে। আজকে তো সোমবার, হাজব্যান্ডের ছুটি আছে, ও চলে গেছে বাজারে। তারপরে আমি এই যে ঘরের কাজকর্ম করেছি। কালকে রাত্রিরে ভেবে রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু ঘুমই ভাঙেনি। তো যখন 7:30 বাজে তখন হাজব্যান্ড আর কি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলো। তো তারপরেই আর কি উঠলাম, উঠে দুজনে একসঙ্গে চা খেলাম। অন্য দিন মানে অন্য সোমবার আমার হাজব্যান্ড কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়ে, উঠে চা করে নিজে খেয়ে বাজারে চলে যায়। তো আজকে আর কি সেরকম আর কি ঘুম ভাঙেনি সেরকমভাবে, তাই আর কি ওঠা হয়নি। আর এখনও বাজারে চলে গেল, আমি ঘর দালান পরিষ্কার করছি। তারপরে তো বেলায় রান্নাবান্না আছে। আর মেয়েকে বললাম যে আজকে স্কুলে যা, বেলায় আর কি এসে খাবি, কালকেই বলে রেখেছিলাম। ও কিছুতেই রাজি হচ্ছে না যে বেলায় এসে ভাত খাবে, তো এখনই ও খেয়ে যাবে। আর আমার আপাতত ঘরে সবই আছে, কিন্তু রান্না করার মতো সময়টা নেই। তো আলু সেদ্ধ ভাত ওকে কি খাইয়ে পাঠানো যায় প্রতি সোমবার? তো তাই জন্যে আর কি ওর বাবা বলল থাক, আজকের দিনটা আর স্কুলে যেতে হবে না। দেখো, ও আলু সেদ্ধ ভাত খাবে আর আমরা আর কি ঘরে ভালো মন্দ করে খাবো। আগের সোমবার না, কয়েকটা সোমবার এরকমই হয়েছে। ও কিছুতেই মানে রাজি হয় না যে এসে ভাত খাওয়ার জন্য। আমি সমস্তটাই রেখে দেবো, তাও সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে, তাই আর কি ওর বাবা আর স্কুলে যে মানে পাঠালো না আজকে আর, বললো থাক, কাল থেকে আর কি যাবে। তো একদিকে ভালোই হলো, মেয়েটা তবু আমাদের সঙ্গে খেতে পারবো। তো রোজ দিন আর আমাদের সঙ্গে খেতে পারে না, একমাত্র রাত্রিরেই একসঙ্গে খাওয়া হয়। ও আর কি আমাদের সঙ্গে খেতে খুব ভালোবাসে একসঙ্গে, কিন্তু ওর তো আর কি স্কুল আছে। আর স্কুল থেকে এসে ওর জন্য যে অপেক্ষা করব, সেই 3টে 3:30 বেজে যাবে খেতে খেতে। অবেলায় ভাত খেলে তখন আর ভাতটা হজম হবে না। তাই আর কি ওকে সকালবেলায় যা আর কি রান্না করি একবারই রান্না করে নিই, সকালবেলা ওকে খাইয়ে পাঠিয়ে দিই, বাকি খাবার দাবার গুছিয়ে রেখে দিই। আমরা আর কি ওই 12:30 1টার দিক করে খেয়ে নিই। আমি তো সকালে টিফিন করি না, যেহেতু এখন বেলা হচ্ছে ঘরের কাজকর্ম করতে। আর এদিকে দেখো, কালকে তো মাছ বাজার করে এনেছিলো, আজকে তাই জন্য সবজি বাজার করে এনেছে। কলমি শাক, পটল, পেঁপে, ঝিঙে, শসা, তারপরে ঢেঁড়স, শিম, লাউ, এগুলো এনেছে। তো এবারে অনেক বাজার করে এনেছে। আর এখানে আমার মা চাল ভাজা পাঠিয়েছিল, তো সেটাই এখন টিফিনে খাবো। চানাচুর এনেছে আর বাদাম এনেছে। আর এই যে দেখো, এখন আমি নারকেল কুটতে বসেছি। আজকে রান্না হবে মালাইকারি চিংড়ি মাছের। তো আমার হাজব্যান্ড প্রায় অনেক দিন ধরে বলছে চিংড়ি মাছের মালাইকারি খাবে, সে ছোটো হোক কিংবা বড়, কিন্তু নারকেলের জন্য আর হচ্ছিল না। তো কালকে মায়ের ওখান থেকেই নারকেলটা এনেছি। তো যেটা আর কি লাগবে সবটাই লাগবে। তো এর দুধটা যেটা আর কি বের হবে, গরম জল দিয়ে ভিজিয়ে রেখে চটকে যে দুধটা বের হবে সেটা দিয়েই হবে। আর বাকিটা আর কি আমার মেয়েকে চিনি দিয়ে ভেজে দেবো। ওর আর কি যেমন রান্না পুজোয় নারকেল ভাজা হয় সেরকম খেতে ইচ্ছা করছে। আর চটকানোর আগে, গরম জল দেওয়ার আগে একটুখানি তুলে রাখবো, কালকে ওই ছোলার ডাল বানাবো। তো ছোলার ডালে একটুখানি দেবো, মানে মঙ্গলবার তো নিরামিষ, তো ওই দিনকে আর কি বানাবো। তো তাই জন্যে আর কি একবারেই কুড়ে রেখে দিচ্ছি, একটুখানি কৌটোয় করে তুলে ফ্রিজে রেখে দেবো। আর এখন এই যে গরম জলে ভিজিয়ে চটকে আর এখন এই ছাঁকনি করে ছেঁকে নেব। আর অনেকটাই হয়ে গেছিলো জানো তো, আর মাছ তো অল্প, তাও আর কি সবটাই দিয়ে দিয়েছিলাম, রাখিনি আর কিছু। ছোট ছাঁকনি তো, এইভাবে ছাঁকতেও অসুবিধা হচ্ছে, বড় জায়গা হলে একবারে হয়ে যেত। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আজকে অনেক কাজের চাপ। সকাল থেকে যে ঘুম থেকে উঠে এক নাগাড়ে খেটেই যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চান করে আগে পুজো করে নিয়েছি, নইলে আজকে পুজো করতে করতে অনেক বেলা হয়ে যাবে। তাই জন্য আজকে আর কি পুজোটা আগে করে নিয়েছি। হাজব্যান্ড বললো আগে চান করে পুজো করে নাও, তারপরে রান্না বান্না করবে। আর তারপরে রান্না হয়ে গেলে আবার একবার নাইটিটা চেঞ্জ করে গা হাত পা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর কালকে 4টে চিংড়ি মাছ এনেছিল, তো আমার মেয়ে
মেয়ে বলছে একটা চিংড়ি মাছ আমার হবে না, আর একটা আনতে। তো এই যে দুটো দেখতে পাচ্ছ সাদা সাদা মতো হয়ে গেছে, এগুলো কিন্তু ভালো জানো তো, একটুও গন্ধ না। তো তোমরা হয়তো ভাববে যে কালারটা এমন, নিশ্চয়ই পচে গেছে, তো পচা না, মাছটা ভালোই। আমি তো দেখলাম শুকে যখন এনেছিল কালারটা দেখে আমারও একটু সন্দেহ হচ্ছিল, তো আমি ভালো করে আর কি দেখলাম, না আর কি চিংড়ি মাছটা ভালোই আছে। হয়তো বরফে রাখলে তো চিংড়ি মাছ এরকমই হয়ে যায়, তো তাই জন্য হয়তো এরকম হয়ে গেছে। তো এখন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা সবটাই মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আর কি একটা একটা করে ভেজে নেবো। রান্নাবান্না তো সব হয়ে গেছে, বাকি যে রান্নাগুলো আর কি আছে সব সেটা শেষে আর কি এটা রান্না করব। আর এটা যখন রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আমি কিভাবে আর কি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। আর এদিকে সমস্ত সবজিপাতি আছে, তো এগুলো আর কি সব প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখতে হবে। তবে এদিকের কাজটা একটু হালকা করে নিই, তারপরে ওগুলো আর কি গোছাবার। অনেকটা বেলাও হয়ে গেছে, আজকে খেতে খেতে প্রায় 1:30টার মতো বেজে যাবে। এখনও এটা আর কি রান্না হয় না, এখন বাজে 12:30, 12টার মতো বাজে। তো এই চিংড়ি মাছগুলো দুটো একটা করে ভাজতে ভাজতে সময় লাগবে, যেহেতু বড় বড় চিংড়ি মাছ একসঙ্গে সব দিলে হবে না, আর সব দিতে গেলে অনেকটা তেলও লাগবে। আবার তেলটা তুলে রাখলে আবার মানে কোথায় রাখবো না রাখবো ঠেকাঠেকি হবে, তাই জন্য। আর এদিকে দেখো চিংড়ি মাছে নুন হলুদ মাখাতে গিয়ে আমার হাতটা কতটা কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, হু হু করে রক্ত বেরাচ্ছে। মানে আমার এই যে আঙুলটা আছে মাঝখানের আঙুলটার ওপর দিয়ে যে কী ঝড় যাচ্ছে যে কী বলবে। এর আগে দেখতে পেলে কতদিন হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল, তো তারপর আবার আজকে এরকম কেটে গেছে। আর এত হাতটা জ্বালা দিচ্ছে, চিংড়ি মাছের মাথায় যে মোটা খোসাগুলো থাকে না, ওগুলো না খুব ধার, তো ওতেই আর কি কেটে গেছে। আর এই যে দেখো, তো বললাম রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না বলতে ভাতটাই শুধুমাত্র বসিয়েছিলাম, মানে এদিকে জোগাড় করার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই কলমি শাকটা ভাজবো, তারপরে টক করবো, এগুলো আগে করে নেব। সব শেষে আর কি মালাইকারিটা বানাবো। এদিকে কয়েকটা কৌটো খালি হয়ে গেছিলো, তো খালি বলতে এগুলো অল্প অল্প ছিল, তো তাও হাজব্যান্ড এনে দিল। এখানে আছে পোস্ত আছে, তারপরে ছোলার ডাল, এটা তো মায়ের ওখান থেকে এনেছিলাম, আর আছে মসুর ডাল। তো তারপরে আর একটা জিনিস এনেছে জানো তো, কয়েকদিন ধরে বলে বলে আজকে এনেছে, তো আচার এনেছে। তো দুপুরবেলা দেখবে আচার দিয়ে ভাত খেতে না বেশ ভালোই লাগে, টক টক আমের আচার, শুধু আম না অনেক রকম সবজি দিয়েই বানানো হয়। তো আমার তো বেশ ভালোই লাগে, অনেক দিন ধরে বলছিলাম, তো নিরামিষের দিনকে বেশি খেতে ইচ্ছা করে। তো আজকে এই যে এনেছে আচারটা, ওটা আর কি আমি পরে ঢালবো, ও তো পারবে না, তো ওটা আর কি কাঁচের শিশির মধ্যে রাখতে হবে, প্লাস্টিকে রাখলেও থাকবে, তো কাঁচের মধ্যে রাখলে বেশি ভালো থাকবে। তো মধুর একটা কৌটো আছে পরিষ্কার আর কি, আর একবার জল দিয়ে ধুয়ে, তো ওর মধ্যেই আচারটা রেখে দেবো। আর এই কৌটোগুলো আমি খালি করব বলে জোগাড় করছিলাম, তারপরে মেয়ে বলল আমাকে দাও, আমি ভরে দেবো। স্কুল নেই, কি করবে, সময় কাটছে না, তাই আমার হাতে হাতে একটু আধটু কাজ করে দিচ্ছে। তারপরে দেখো এই যে আমি সবজিগুলো এখন প্লাস্টিকে ভরে ভরে সব ফ্রিজের মধ্যে রাখবো, অনেকক্ষণ পড়ে আছে। আর ধনেপাতাটা তো এনেছে, মানে এখানেই অর্ধেক রান্না হয়ে গেছে, পাখা চলছে না, একদম শুকিয়ে গেছে, অর্ধেকটা রান্নাই হয়ে গেছে। তো তাই ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে পরে রান্নাটা করব। রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ওদিকে শাক ভাজা হচ্ছে, আর টকটা লাস্টে করব। লাস্টে বলতে চিংড়ি মাছটা করার আগে। আর এরকম কুমড়ো দিয়ে, তারপরে বড়ি দিয়ে, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে এই টকটা খেতে না আমাদের সবাই খুব ভালোবাসে। পাকা তেঁতুলের টক, একটু মিষ্টি মিষ্টি, মানে অল্প একটু চিনি দেব, আর খেতে খুব সুন্দর লাগে। আমার মেয়ে তো খুব ভালোবাসে এমনি টকের থেকে, চাটনির থেকে, তো এই টকটা খেতে আরও বেশি ভালোবাসে। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিলেও ভালো হবে, তবে আমি নিরামিষভাবেই বানালাম। নিরামিষ বলতে ঠেকাঠেকি হয়ে গেছে, এমনি আর কি টকের মধ্যে কোনো রকম মাছ দিইনি, এমনি আর কি সবজি দিয়ে আর বড়ি দিয়ে বানাবো আর কি, খুব ভালো লাগবে খেতে। তো চলো, সমস্ত সবজি তো গোছানো হয়ে গেছে, এবারে অনেক সবজি এনেছে, তো সারা সপ্তাহে রান্না করেও শেষ হবে না। আর কালকে তো নিরামিষ, হাজব্যান্ডের জন্য নিরামিষ রান্না হবে, সবজি কালকে রান্নাই হবে না আমাদের জন্য না, আর আলাদা করে সবজি রান্না করতে ভালো লাগে না, তাই কালকে আর করবো না। আর এদিকেই কাঁচা লঙ্কাগুলো এনেছিল, তো আমার হাজব্যান্ড বুটা ছাড়িয়ে রেখে দিয়েছে, আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম, যখন আমি সবজি কাটছিলাম তখনই ছাড়িয়ে রেখে দিয়েছে। এগুলো এখন ধুয়ে রোদ্দুরে একটু শুকনো করে তারপরে হচ্ছে কৌটোর মধ্যে ঢেলে রাখবো। তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো এবার ভাজবো, আমার রান্না সব হয়ে গেছে, শুধুমাত্র মালাইকারিটা করলে হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো ভয়ে ভয়ে দিচ্ছিলাম, যদি আবার তেল ছিটকে গায়ে পড়ে, আমার না খুব কষ্ট হয় জানো তো। তো আমার এই রান্না করতে গেলে প্রায় দিন আমার গায়ে তেল ছিটকে পড়ে, আর চারিদিক তো ফোঁসকা হয়ে একদম কালো কালো সব দাগ হয়ে গেছে।
গেছে, মানে কি বলবো, আমার মুখ থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত চারিদিকে মাঝে মধ্যে এমনভাবে তেলটা ছিটকায় একদম পায়ের চেট হয়ে গিয়ে পড়ে। তো কি বলবো, রান্না করতে গেলে একটু সাবধানে আর কি রান্না করতে হয়। এখানে নারকেলের দুধ, তারপরে পেঁয়াজ লঙ্কা বাটা, এখানে হচ্ছে মাদার ডেয়ারি দুধ আছে, আর এর মধ্যে আছে মৌরি, সর্ষে আর হচ্ছে কাজু। তো এটা আর কি পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে টক দইও আছে। আর এখানে সব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবার। জানোই তো চিংড়ি মাছ ভাজলে না তেলের মধ্যে খুব ফেনা হয়। আর যাই হোক, গোটা গরম মশলা দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। তোমরা চাইলেও আলাদা আলাদাও করতে পারো। আমি তবে কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা তো কী হয়, মিক্সির মধ্যে দিলে না খুব একটা ভালো পেস্ট হবে না, তাই আর কি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যতক্ষণ না জলটা আর কি শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু এরকম নাড়তেই থাকতে হবে। তারপরে আদা রসুনের পেস্ট দিতে হবে। তারপরে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে এই যে পেস্টটা করে রেখেছিলাম মৌরি, সর্ষে, তারপরে বাদাম, টক দই, সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে এই মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। আর আমার না জলটা একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ দুধের যে মানে নারকেলের যে দুধটা বেরিয়েছিল ওটা অনেকটাই হয়ে গিয়েছিল। তো ওর অর্ধেকটা দিলে ভালো হতো, তবে হয়ে গিয়েছিলো, সেটা তো আর ফেলে দেবো না, মানে ফেলে দেওয়া যায় না, তাই আর কি এর মধ্যে দিয়েই দিয়েছিলাম। তবে একটু গ্যাসটা জোর দিয়ে ফুটিয়ে নিলেই তাহলে হয়ে যেত। আর এখানে মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, আর কিচ্ছু এর মধ্যে দেবো না। তো যা যা দিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, কিন্তু খুব সুন্দর খেতে হয় আর টেস্টিও হয়। তো এর মধ্যে এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু হাই করা আছে আর কি। তো তার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে যে কাঁচা দুধটা রেখেছিলাম মাদার ডেয়ারি, সেটাও এখন দিয়ে দেবো। একটুখানি ফুটে এলে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। আর গ্যাসটা একদম জোর দিয়ে আর কি ফুটিয়ে জলটা আর কি কমিয়ে নেব, নইলে অনেকটাই জল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যখন জলটা একটু কমে আসবে, মানে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখানে তোমরা শুনতে পাচ্ছ যে মাইক বাজছে। তো এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো চলছে, তো কাল থেকেই আরম্ভ হয়ে গেছে। তো আজকে থেকে আপাতত মাইকটা বাজানো স্টার্ট হয়েছে, এখন চলবে। এখন বিজয়া দশমীর পরের দিন কি তারপরের দিন পর্যন্ত চলবে। আর মাইক কোনো রকমভাবে বন্ধ হবে না, একভাবে মাইক বাজতেই থাকবে। তো আগের বারে অনেকেই অবজেকশন করেছিল বলে তবে একটু কম বাজাচ্ছে। আর রাত্রিবেলা মানে সন্ধেবেলার পর থেকে তো আর কান পাতাই যাবে না, যত রকম খেলা হবে আর ওই মাইকে হেঁকে হেঁকে আর কি অ্যানাউন্স করবে, তো বিরক্ত লেগে যায়। তো এখন এই ভর দুপুরবেলা কে মাইক বাজায় বলো, বললেও শোনে না। তো এই জায়গাটাই আর কি আমাদের এরকম হয়। তো ওই একটা জায়গাতে, বাকি আমাদের এখানে ক্লাবে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, কোনো রকম মাইক বাজায় না। মাইক টাঙানো থাকে ক্লাবের ছাদে, দু একটা টাঙানো থাকে। তো দরকার পড়লে, কোনো রকম প্রয়োজন পড়লে তারপরে মাইকটা আর কি বাজায়। আর এরা তো সব সময়ই বাজায়। এদিকে দেখো আচারটা ঢেলে নিলাম, নিয়ে আর এখানে চলে এসেছি। তো গ্যাসটা একদম হাই করে রেখেছিলাম, তো কিছুক্ষণ ফোটার পরেই দেখছি জলটা কমে এসছে। তো অনেকটাই কমে গেছে। এর মধ্যে এখন গরম মশলা আর ঘি দিয়ে বললাম তো নামিয়ে নিলেই হয়ে যাবে। আর খেতে কিন্তু মানে কি বলবো, মুখে লেগে থাকার মতো স্বাদ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর কি বলো তো, আমার এত বড় বড়, সত্যি কথা বলতে এত বড় বড় চিংড়ি মাছ খেতে আমার একদম ভালো লাগে না। আমার চিংড়ি মাছ ছোটো মাছটাই বেশ খেতে ভালো লাগে, এই বড় বড় চিংড়ি মাছগুলো আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেলে এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর চিংড়ি মাছের কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে। ফোনে কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না, তবে এমনি আর কি খুব সুন্দর কালারটা এসছে। যাই হোক, এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতেও লাগবে। ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি হলে কিন্তু আর কিছু লাগবে না। তো রান্নাবান্না করে নিয়ে এই যে গ্যাসটা মুছতে চলে এসেছি। ওদিকে বাসনপত্র আছে, সেগুলোও মাজবো। তো বাসনটা আর এই গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর যেগুলো কেচেছিলাম সেগুলো তুলে ভাঁজ করে নেব, তো ওগুলো এখন তুলে রেখে দেব। আর আমি মানে আমার ব্যাপার তো জানোই তোমরা, তো সেই সন্ধ্যাবেলা আর কি ভাঁজ করবো, এখন তুলে রেখে দেব। সেই সন্ধ্যাবেলা রান্না হয়ে গেলে সমস্তটা ভাঁজ করে একবারে আলমারিতে তুলে রাখবো। আর এই যখন তুলি তখন ভাঁজ করা হয় না, মাঝে মধ্যে ভাঁজ করে নিই। আর মাঝে মধ্যে কাজ থাকলে তখন আর ভাঁজ করা হয় না। আর বিকেলবেলা বলতে দুপুরবেলায় ফোন
একটু আধটু কাজ থাকে সেগুলো করি, তারপরে একটুখানি ফোন ঘাঁটি। এই করতে করতে বিকাল হয়ে যায়। এখন যেহেতু খুব ছোটোবেলা, মানে শীতের বেলা তো ছোটোই হয়, তো এদিক মানে পাশ ফিরতে ফিরতে সময় চলে যায়। তো যাই হোক, তারপরে সন্ধে হয়ে যায়, সন্ধে টন্ধে দিয়ে রান্নাবান্না করে তারপরে গোছাই। আর এগুলো তো আমার রোজকার ব্যাপার, যেন তেলের এই মানে এগুলো বোতলগুলো রোজই মুছতে হয়, নইলে তেল চিটে হয়ে যায়। তো ওপরটা আরও বেশি তেল চিটে হয়, ধারগুলো যত না তেল চিটে হয় ওপরটা বেশি হয়, তাই ওপরটাই আর কি প্রত্যেক দিন মোছা হয়। আর এই যে দেখো কলমি শাক ভাজা, টক আর চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। টাটা।